কাউকে না জানিয়ে গোপনে দেশে ফেরার সময় এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি প্রধান তারেক রহমানের দেশে ফেরা আটকে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারেক রহমান দেশে ফিরে এলে তাকে হত্যা করা হতে পারে, তার জীবনহানির আশঙ্কা তীব্র হচ্ছে। কিন্তু তারেক রহমান দেশে এসে পুরো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন, এটা হাসিনাও তো পারে, এটা সম্ভব হবে না। এই জন্য আমি যেটা বলতে চাই যে এখনই তারেক রহমানের বিরুদ্ধে এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, নির্বাচন এবং তারেক রহমানকে নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। এবার ডক্টর ইউনূস যেই চাল দিলেন সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এদিকে তারেক রহমানকে নিয়ে যে তথ্য পাওয়া গেছে সেটা শুনলেও আপনারা অবাক হতে বাধ্য। দর্শক, এবার নির্বাচন করতে কি তারেক রহমান দেশে আসবেন নাকি বিদেশে বসেই নির্বাচন করবেন এবং বিএনপি ক্ষমতায় এলেই কেবল তিনি দেশে আসবেন নয়তো দেশে আসবেন না? দর্শক, জানিয়ে দিব বিস্তারিত। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, বিস্তারিত দেখে আসবো। তার আগে শুরু করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাজনীতিতে নাটকীয় এক মোড়। দীর্ঘদিন পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে লন্ডন থেকে তার ফ্লাইটের তারিখ, সময়, এমনকি ভিভিআইপি নিরাপত্তা নিয়েও প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই প্রত্যাবর্তনের পথ রুদ্ধ করে দিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 14 জুন মধ্যরাতে একটি জরুরি প্রেস ব্রিফিং এ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দেন, দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সংবিধানসম্মত প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের স্বার্থে কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে দেওয়া যাবে না। এই বক্তব্যের পরপরই সেনাবাহিনী আভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করে যে তারেক রহমানের দেশে ফেরার অনুমতি বাতিল করা হয়েছে সাময়িক সময়ের জন্য। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারেক রহমানকে বহন করার কথা ছিল কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে। হিথ্রো বিমানবন্দরে পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ রাজনৈতিক নেতাকে সঙ্গে নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় তার পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স প্রত্যাহার করা হয়েছে এবং তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেশকে একনায়কতন্ত্রের পথে নিয়ে যাওয়া হচ্ছে। তারেক রহমান বাংলাদেশের নাগরিক, তাকে দেশে আসা থেকে আটকে দেওয়া সাংবিধানিক অধিকার হরণের শামিল। তিনি আরও অভিযোগ করেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কাজ করছে। নির্বাচনকে প্রভাবিত করতে তারেক রহমানের প্রত্যাবর্তন ঠেকানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মাহবুব হাসান বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে যে কোনো বড় রাজনৈতিক নেতার আগমন জনমনে উত্তেজনা, বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সেনাবাহিনী নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে এমন ব্যক্তি দেশে আগমন আইন ও বিচার ব্যবস্থার উপর অবজ্ঞা প্রদর্শনের শামিল। ঘটনাটি আন্তর্জাতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিবিসি, আল জাজিরা, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়টি তুলে ধরেছে। লন্ডনে নিযুক্ত বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ হিথ্রো বিমানবন্দরে বিক্ষোভ করেছে। ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি রবার্ট ল্যাম্প এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার হরণ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়। বাংলাদেশের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এক ঘনিষ্ঠ বিএনপি নেতা বলেন, তারেক সাহেব মনে করছেন তাকে শুধু রাজনীতি থেকে নয়, দেশের মাটি থেকেও মুছে ফেলতে চাইছে বর্তমান ক্ষমতাসীন সামরিক নেতৃত্ব। কিন্তু তিনি লড়াই চালিয়ে যাবেন। সেনা সদর দপ্তরের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা করা হয়েছিল তারেক রহমান দেশে ফেরার পর ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা, সংঘর্ষ ও সহিংস আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপি ঢাকা বিমানবন্দর ও আশেপাশের এলাকায় কয়েক লাখ কর্মী সমর্থক সমবেত করার প্রস্তুতি নিচ্ছিল। এই পরিস্থিতিকে জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে বিবেচনা করে সেনাবাহিনী এই সিদ্ধান্ত নেয়। বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা ঠেকিয়ে দিয়ে সেনা সরকার একদিকে তাদের নিয়ন্ত্রণে বার্তা দিল, অন্যদিকে বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে বড় এক ধাক্কা দিল। এখন দেখার বিষয়, বিএনপি এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে নতুন আন্দোলনের ডাক দেয়, নাকি আন্তর্জাতিক সমর্থনের আশায় আরো কূটনৈতিক পথে হাঁটে। অন্যদিকে সাধারণ জনগণ এই সিদ্ধান্তে বিভক্ত। কেউ কেউ মনে করছেন দেশে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটি একটি বাস্তবসম্মত পদক্ষেপ। আবার অনেকে বলছেন এটি মৌলিক অধিকার হরণের নজির স্থাপন করেছে। বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব নতুন নয়, তবে এভাবে প্রকাশ্যে রাজনৈতিক নেতার দেশে ফেরার অধিকার অস্বীকার এই প্রথম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেকে নিরপেক্ষ রক্ষক হিসেবে দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সামনে নির্বাচন, সামনে উত্তেজনা। তারেক রহমানের প্রত্যাবর্তন থেমে গেলে কিন্তু এর প্রতিক্রিয়া থামে না, সেটাই এখন সবচেয়ে বড় আশঙ্কার নাম। তারেক রহমান দেশে ফিরে এলে তাকে হত্যা করা হতে পারে, তার জীবনহানির আশঙ্কা তীব্র হচ্ছে। কেন তীব্র হচ্ছে, কারা তাকে হত্যা করবে? প্রিয় দর্শক, এর আগে আমি আপনাদের সামনে বলেছিলাম যে আরো 6 থেকে 7 মাস আগে বিএনপির কোনো শীর্ষ নেতা আমার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তিনি কেন দেশে ফিরছে না তার উত্তরে এমন আশঙ্কার কথাই জানিয়েছিলেন যে তাকে হত্যা করা হতে পারে। সেই বিষয়গুলোই এখন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান পর্যায়ে আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসছে। লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হলো, মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা পৌঁছেছে। তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেই জায়গা থেকে একটা কৌতূহল, উদ্দীপনা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কাজ করছে।
আমাদের নিজস্ব বিভিন্ন গণমাধ্যমে তিনি দেশে ফিরে এসে কোথায় উঠবেন, কোন বাড়িতে থাকবেন, সেই বাড়িতে ধোয়া মোছার কাজ চলছে, প্রস্তুতি চলছে, সেখানে পুলিশি প্রহরা বসানো হয়েছে, নানান ধরনের খবর আসছে। কিন্তু আদৌ তিনি কবে ফিরবেন, আদৌ সেই বাড়িতে থাকবেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এখনো অনেক কিছু প্রশ্নবিদ্ধ। এত কিছু একটা স্বাভাবিক অবস্থা আসার পরে প্রধান উপদেষ্টা বৈঠকে একটা সমঝোতা হয়েছে এমন ধারণা সবাই করছেন। সেই জায়গা থেকেও কেন তাকে নিয়ে এখনো এই ধরনের প্রশ্ন? সেই জায়গা থেকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পক্ষ থেকে তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কাছে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে তিনি যা বলছেন তা হচ্ছে, তারেক রহমানের মতো লিডারের সিকিউরিটি কনসার্ন স্বাভাবিক বিষয়। এটা এশিয়া মহাদেশের রাজনীতিতে নাথিং নিউ, নতুন কিছু নয়। পলিটিক্স ইন দ্য এশিয়া প্যাসিফিক আর সাউথ এশিয়া এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তা ঝুঁকির বিষয় আছে, সত্য কথা। বাংলাদেশে বঙ্গবন্ধু থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কিংবা ভারতের মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধী, শ্রীলঙ্কার প্রেমাদাসা, এবং পাকিস্তান তো রয়েছেই, এগুলো অস্বাভাবিক কিছু নয়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকেও 18 থেকে 19 বারের জন্য তাকে হত্যার উদ্দেশ্যে অনেকভাবে টার্গেট করা হয়েছিল, আক্রমণের শিকার হয়েছেন। তার একটা বড় প্রমাণ তো 21 আগস্ট। তো তারেক রহমানের ক্ষেত্রে হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আচ্ছা, হুমায়ুন কবির বলছেন, কিন্তু কেন হবে এই মুহূর্তে, কেন এই আশঙ্কা, সেটা আমি পরে আসছি। হুমায়ুন কবির বলছেন যে ওনারা আসার আগে তো একটা প্রস্তুতির বিষয় আছে, সরকারেরও একটা নিশ্চিত এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা স্পেস ক্রিয়েট করতে হবে যেখানে পলিটিক্যাল লিডার্স আর সেফ, সিকিউরড। তারেক রহমানের আর এক উপদেষ্টা মাহদি আমিন, তিনিও বিবিসিকে বলছেন, যথোপযুক্ত আইনি এবং রাজনৈতিক পরিবেশ যখন সৃষ্টি হবে তখন তিনি ফিরবেন। অর্থাৎ এখনো নিশ্চিত নয়। এবং তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে এর পিছনে 3টি বিষয় কাজ করছে। তারা দুজন যে কথাগুলো বললেন, এক হচ্ছে আইনি বিষয়, যাতে তিনি এলে আটক না হন, তাকে কারাগারে যেতে না হয়। 2 হচ্ছে রাজনৈতিক বিষয়। রাজনীতি মানে কি? মানে বিএনপি কনফার্ম ইলেকশনে জিতবে, তিনি প্রধানমন্ত্রী হবেন বা নির্বাচনটা নিশ্চিত হবে, এটাই তো। তৃতীয়ত হচ্ছে তার নিরাপত্তা, জীবনহানির যে সংখ্যা সেটি। প্রশ্ন হচ্ছে যে কারা তাকে হত্যা করবে। আমার সঙ্গে যখন কথা হচ্ছিল বিএনপির কোনো শীর্ষ নেতার আর অনেক আগে, তারা বলছিলেন যে ভারতের কথা বলছিলেন, ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে হত্যা করতে পারে। এটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই সময় পরিপ্রেক্ষিতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তর্কের খাতিরে ধরে নিচ্ছি। কিন্তু এখন কেন? এখন তারেক রহমানকে সেভ করার জন্য বরং তারা আরো চেষ্টা করবে। আমার যুক্তি হচ্ছে, এই মুহূর্তে আওয়ামী লীগ তো দৃশ্যপটে নেই। সাম্প্রদায়িক শক্তির একটা বিশাল উল্লঙ্ঘন আমরা দেখছি, একটা মৌলবাদী গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়টি আমরা খুব ভয়ঙ্করভাবে দেখছি। সো তাদের এই যুক্তিটি বিএনপি যে শীর্ষ নেতারা আমার সামনে বলছিলেন যে র তাকে হত্যা করতে পারে, এই মুহূর্তে আমার সেটি মনে হয় না। তাহলে কি জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করবে? হতে পারে, এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তারপরেও এটা যুক্তযুক্ত কিনা সে বিষয়ে পরে আসছি। এখন মহিউদ্দিন আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, তিনি বিবিসিকে যেটি বলছেন, উনি তখনই আসবেন যখন ওনার দলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন, এরকম একটি বিষয় নিশ্চিত হলে তবে তিনি ফিরবেন। দেখা গেল একটা ইলেকশন হলো, বিএনপি ভালো করতে পারলো না বা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারলেন না, তাহলে উনি এই আরাম আয়েশের জীবন ছেড়ে আসবেন কেন, সেটা উনি হিসাব করতে পারেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, এই বিষয়ের সঙ্গে অর্থাৎ তারেক রহমান ফিরে আসা বিষয়ে এর সঙ্গে অনেক টেকনিক্যাল ইস্যু জড়িয়ে রয়েছে, ওইগুলো বলা যাচ্ছে না, মানে তিনি প্রকাশ করতে যাচ্ছেন না। আমাদেরকে তো সব দিক থেকে বিবেচনা করেই ওনার আসার বিষয় ঠিক করতে হবে। অনেকগুলো বিষয় থাকতে পারে এখানে, সবগুলো বিবেচনায় এনে ওনার সিদ্ধান্ত নিতে হচ্ছে। যেটা বলছিলাম, যদি এই ধরনের আশঙ্কা থাকেও, 3টি রাজনৈতিক অনিশ্চয়তা কিংবা আইনগত অনিশ্চয়তা অথবা তার জীবনহানির সংখ্যা, তর্কের খাতিরে ধরে নিলাম যে এগুলো সবটাই রয়েছে, তারপরেও তিনি ফিরবেন না। কেন ফিরবেন না? অবশ্যই তাকে ফিরতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির জন্য তাকে ফিরতে হবে, তার দলের জন্য তাকে ফিরতে হবে। এই অনিশ্চয়তাগুলো যদি থেকে থাকেও, তারপরেও কি কোনো রাজনৈতিক দলের প্রধান দেশের বাইরে এভাবে থাকতে পারেন? নিশ্চয় না। বরং এখন আমি তর্কের খাতিরে কথা বলছিলাম যে যদি ওই ধরনের অনিশ্চয়তা থাকেও, তারপরেও থাকতে পারেন না তিনি দেশের বাইরে। আর এখন তো তার পক্ষে দেশের উর্বর ভূমি প্রস্তুত হয়ে আছে। বিএনপির সবচেয়ে বড় জনপ্রিয়তা এই মুহূর্তে
অন্তত ইলেকশনে তাদের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে। সেই সব বিবেচনায় কেন তিনি ফিরবেন না, কেন এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক করেই আসবেন? এটা তো কোনো দক্ষ বা কৌশলী বা অভিজ্ঞ কোনো রাজনীতিকের জন্য এমনটা হতে পারে না। হয়তো তিনি ফিরবেন, আমরা তেমনটাই আশা করতে পারি। আর যেটি বারবার বলা হচ্ছে যে সরকারের সঙ্গে একটা সমঝোতা বা সরকারের একটা স্পেস ক্রিয়েট করতে হবে, তাহলে আরো বড় প্রশ্ন, লন্ডন বৈঠকে তাহলে কি হলো? সত্যি বিএনপি? দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।